রাস্তাঘাটে পুলিশ কম, সন্ধ্যার পর রাজধানী জুড়ে ডাকাতি ছিনতাইয়ের আতঙ্ক, সাঁড়াশি অভিযানের তাগিদ বিশেষজ্ঞদের। বিনিয়োগ খরা কাটাতে ব্যবসা বান্ধব পরিবেশ চান শিল্প উদ্যোক্তারা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ। একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, বললেন তারেক রহমান। ভোটাধিকার ফেরানোই মূল লক্ষ্য। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বন্ধ চায় সরকার, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের অভিযোগ। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের 17 বছর, আজও আটকে ওঠে উপকূলবাসী, শক্ত উঁচু বেড়িবাঁধ নির্মাণের দাবি। ভারতের নয়াদিল্লিতে ভয়াবহ বায়ু দূষণ, নির্মাণ কাজ বন্ধ, বাস চলাচলে বিধিনিষেধ, অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ। এবং নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইতালি ফ্রান্স, বেলজিয়ামের বিদায়, গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের বড় জয়। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টা সংবাদে। সঙ্গে রাস্তা বিনিয়োগ খরা পেতে চায় বিএনপি, বললেন
নেসো ঘটছে পর্বের প্রতিবেদনের আজ তো 50 বছরেরও বেশি কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত সংবাদ। সন্ধ্যা হলেই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা, যাতে আতঙ্কিত নগরবাসী। পুলিশের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি সাঁড়াশি অভিযানের তাগিদ বিশেষজ্ঞদের। নাইমাল জিকোর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মোস্তাক জাহিদ। ব্যস্ত শহর ঢাকা, সন্ধে রাতের হলদে বাতির আলোয় কোলাহল শেষে নগর জুড়ে নিস্তব্ধতা। রাজধানীর মোহাম্মদপুরে পরপর কয়েকটি ছিনতাই ও ডাকাতির ঘটনায় আতঙ্ক কাটছে না নগরবাসীর। রাজধানীবাসী বলছেন, রাজপথে পুলিশের উপস্থিতি কম থাকায় বেড়েছে ছিনতাইয়ের সংখ্যা। তাই জাদুর এই নগরীতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। জীবনে কোনো নিরাপদ নাই। কোনো একটা সমস্যা হলে যে পুলিশের কাছে যাব, যে বলবো এরা যে আসবে, এরকম আমরা সাড়া পাই না। আইনের প্রয়োগের ক্ষেত্রে পুলিশের ভূমিকা তো এখানে অনস্বীকার্য। তো এই ক্ষেত্রে পুলিশের অবদান আরেকটু রাখা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের উপস্থিতি কম থাকায় সুযোগ নিচ্ছে অপরাধীরা। কোনো ধরনের অপরাধ করলে আইন শৃঙ্খলা বাহিনী এখন পরিপূর্ণভাবে সেটি নিয়ন্ত্রণ করতে পারছে না। এই ঘাটতিটুকু কাজে লাগিয়েই তারা অপরাধ করছে এবং অপরাধীরা মনে করছে যে এই ঘাটতি যতদিন থাকে ততদিন তাদের দৌরত্ব আছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেছে পুলিশ ও র্যাব। ছিনতাইয়ের যে স্পটগুলো রয়েছে, হট স্পট আমরা বলছি, এরকম একটা মানচিত্র, অপরাধ মানচিত্র তারা তৈরি করছে। আমরা মূলত এর মাধ্যমে আমাদের সেই সকল এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে টহল কার্যক্রম সেটাকে আমরা বৃদ্ধি করেছি। পুরোদমে প্রস্তুত রয়েছি, যে কোনো ধরনের পরিস্থিতি আমরা সফলতার সাথে মোকাবেলা করছি। বিভিন্ন চক্র নানাভাবে অস্থিরতা তৈরি করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করেছিল, এগুলো আমরা সফলভাবে মোকাবেলা করেছি। রাজধানীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে চুরি, ছিনতাই, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকশো মানুষকে গ্রেফতার করেছে। চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে হলে সাঁড়াশি অভিযান পরিচালনার পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়াতে হবে, গড়ে তুলতে হবে নাগরিক ঐক্য, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ব্যবসা বান্ধব পরিবেশ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে কাটবে না বিনিয়োগের খরা, এমনকি কাঙ্ক্ষিত গতি আসবে না অর্থনীতির চাকায়, যা নতুন কর্মসংস্থানেও অনিশ্চয়তা তৈরি করবে বলে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন, দেশের সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা করতে হলে উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগের পরিবেশ আনতে হবে। বর্তমান বাস্তবতায় রাষ্ট্রকেই দ্রুত নিতে হবে এ উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের উপর নানামুখী চাপ অব্যাহত থাকায় দেশে অনেকটাই স্থবির নতুন বিনিয়োগ। ব্যাংক ঋণের উচ্চ সুদহার, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, আইন শৃঙ্খলায় অস্বস্তি সহ আরও নানা কারণে স্বাভাবিক ছন্দে নেই উৎপাদন ও ব্যবসায়িক কর্মকাণ্ড। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কারখানায় হামলা, হয়রানিমূলক মামলা এবং ভিত্তিহীন নানা প্রচারণায় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা আছেন উৎকণ্ঠায়। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগে ভরসা পাচ্ছেন না উদ্যোক্তারা। যদিও চলতি অর্থবছরের বাজেটে সরকার বেসরকারি খাতের বিনিয়োগ জিডিপির 27% ছাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা কিনা আগের অর্থবছরেও ছিল মাত্র 23.5%। সব মিলিয়ে বেসরকারি বিনিয়োগ প্রায় স্থবির। ইনভেস্টমেন্ট টাইপের যদি আমাদের এই মুহূর্তে যদি ডেভেলপ করতে হয়, তাহলে ধরেন এক্সিস্টিং বিজনেসম্যান যারা আছে তাদেরকে আপনাকে কমফোর্টেবল করতে হবে, এটা হলো বড় কথা। তারা যে অস্থিরতার মধ্যে আছে বা তারা যে একটা আপনার মানে কনফিডেন্স পাচ্ছে না, ল্যাক অফ কনফিডেন্স তাদের মধ্যে তৈরি হয়েছে, এটাকে দূর করার চেষ্টা করতে হবে। এখন তো বিনিয়োগের কোনো পরিবেশই নেই, কোনো পরিস্থিতি নেই, পরিবেশ নেই, অনেকগুলি কারণে। অলরেডি আমরা ইনভেস্ট করে এখানে আছি, আমরাও কিন্তু এখন দুকে দুকে মরছি। একদিকে জ্বালানি পাই না, মূল্য বেশি দিচ্ছি, ব্যাংকিং নানা রকমের ঝামেলা, তারপরে এদিকে শ্রম অসন্তোষ, এইসবের কারণে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, বা বাইরের সাথে আমরা কমিটমেন্ট ফেল করছি। রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও ব্যবসায়ীদের নামে মামলা ও হয়রানি নিয়েও আতঙ্কে শিল্প উদ্যোক্তারা। চলমান পরিস্থিতিতে তাই বড় ধরনের চাপে আছেন বিনিয়োগকারীরা।
এই পরিস্থিতিতে আসলে ইনভেস্টমেন্টের পরিমাণ কমে আসার সম্ভাবনা অনেক বেশি। ইনভেস্টমেন্ট কমে আসলে যেটা হবে তখন এটা কর্মসংস্থানের উপরে চাপ পড়বে। ব্যবসায়ীরা যদি এই আতঙ্কে থাকেন যে আমার এগেনস্টে কখন কে কি লিখবে, যেটা সত্যি মিথ্যা কিছুই জানি না, তখন যেটা হয় সবাই একটু হাত পা গুটিয়ে বসে থাকেন। সো এটা তো আসলে একেবারেই কাম্য নয়। আমরা চাই যে আইনের প্রয়োগ হোক। দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বেসরকারি খাত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসাবে মোট কর্মসংস্থানে সরকারি চাকরির অংশীদারিত্ব মাত্র 3.8%, বেসরকারি চাকরিতে যা 14.2%। প্রায় 61% কর্মসংস্থান হচ্ছে ব্যক্তি উদ্যোগের মাধ্যমে, বাকি 21% কাজ করছে অন্যান্য খাতে। তাই বেসরকারি খাতকে চাঙ্গা করতে বিনিয়োগ উপযোগী পরিবেশ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। ব্যবসায়ের যে সহায়ক পরিবেশ সেটি আসলে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে কর্ম পরিবেশ খুব ভালো থাকে এবং সেফটি, সিকিউরিটি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবশ্যই সেদিকে বিশেষ নজর দিতে হবে। কেবল নতুন বিনিয়োগ নয়, পুরনো বিনিয়োগ টিকিয়ে রাখতেও হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের যেন কোনো সংকটে পড়তে না হয় সেজন্য সব ব্যবস্থাই নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানে জলবায়ু সম্মেলন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা দেশে ফিরে যাত্রীদের আপনজনদের বিশ্রামাগার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ থেকে আসা শ্রমিকরা বিমানবন্দরে এসে কোথায় যাবেন, কি করবেন বুঝতে পারেন না। এই সংকট সমাধানে বিমানবন্দরে আসা থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত তারা যেন কোনো হয়রানির শিকার না হন সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে 11 নভেম্বর জলবায়ু সম্মেলনে যাওয়ার সময় তিনি শ্রমিকদের জন্য লাউঞ্জ উদ্বোধন করেন। এবং স্যারের অনুরোধ করব, স্যার যেহেতু প্রবাসীরা যারা যায় তারা সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আসে, এটা তাদের এখানে তাদের বাসস্থান নাই, তারা এখানে অসহায় বোধ করে যে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কে আমাদের কথা শুনবে, আমরা বুঝতে পারছি না। তো সেই জন্য এক জায়গাতে হলে সবাই সবার কথা নিজেদের মধ্যে বুঝতে পারবে, যে আমরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো তাদের সমস্যা সমাধানের জন্য। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের কোনো বিকল্প নেই, আর সংস্কারের গতি ঠিক করে দেবে কবে হবে আগামী নির্বাচন। জুলাই মাসে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পরবর্তী জাতীয় নির্বাচনের আগে সংবিধান, নির্বাচনী ব্যবস্থা সহ অন্তত 10টি বিষয়ে সংস্কারের উদ্যোগ নেয়। তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সংগঠন BNP এবং সমমনা দলগুলোর দাবি, ন্যূনতম সংস্কারের পর দ্রুততম সময়ের মধ্যে হতে হবে আগামী জাতীয় নির্বাচন। নির্বাচিত সরকার বৃহৎ পরিসরে বাস্তবায়ন করবে সংস্কার কার্যক্রম। এমন বাস্তবতায় কবে হতে পারে আগামী জাতীয় নির্বাচন, এর ধারণা দিলেন আজারবাইজান সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আভাস দিলেন, সংস্কারের পরেই নির্বাচন চায় সরকার। One is the process of preparation for election. So it will go full speed. We kept saying that the train has left the station for the election. So it will get to the destination when it's ready along the way. Other one parallel is reform. We are hoping that by conversation among the political parties and people together, we can build a quick consensus. That's what we're looking for. How quick it would be, that will decide how quick the election would be. তবে একই সঙ্গে দ্রুততার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের কথাও বলেন প্রধান উপদেষ্টা। That's a promise that we made, that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. শেখ হাসিনার পতনের পর দেশে তৈরি হওয়া অস্থিতিশীলতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সরকার আশা করছে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, পরিবর্তন মানে একদল গিয়ে অন্য দল ক্ষমতায় আসে নয়। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়বে বিএনপি, যেখানে কোনো ব্যক্তি তো নয়, প্রধানমন্ত্রী চাইলেও পারবেন না স্বেচ্ছাচারী হয়ে উঠতে। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা নিয়ে এই সেমিনার। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্টজনরা। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 31 দফার আলোকে বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে পরিবর্তন হবে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য একটি উদার গণতান্ত্রিক দেশ নির্মাণের উপর জোর দেন তিনি। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। গেল 16 বছর এবং 24 জুলাই বিপ্লবে যারা সম্পৃক্ত ছিল, তাদের ত্যাগকে ধারণ করে জনগণের মতামত নিয়ে দেশ পরিচালনা করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 16 বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 31 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নেবে বিএনপি। চিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলে। উপদেষ্টাদের আশ্বাসের পর রাতে হাসপাতালে ফিরেন তারা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাদের দেখতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সারা দিয়ে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে 5 লাখ টাকার অনুদান দেওয়া হয়। সরকারের কাছে আহ্বান জানায় তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়, বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়। দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। এখনো জুলাই হত্যাকাণ্ডের অনেক চিহ্নিত অপরাধী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। রাজধানীর নারিন্দায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য চক্ষু সেবা অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সারা দেশকে বিকলাঙ্গে পরিণত করেছিল হাসিনা সরকার। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা।
এদিকে কর্মী সভার মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক কর্মকাণ্ড ঢেলে সাজাতে শুরু করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। হট্টগোলের মধ্য দিয়ে সচিবালয় উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন জুলাই বিপ্লবে আহতরা। চিকিৎসা নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন তারা। পরিস্থিতি সামাল দিতে ছাত্রনেতা হাসনাত ও সার্জিস হতাহতদের যোদ্ধা বলে সম্বোধন করেন। তখনও থামেনি কোনো উত্তাপ। পরে তথ্য উপদেষ্টা জানান, কোনোভাবেই আহতদের অবহেলা বরদাস্ত করবে না সরকার। জানান, আগামী 5 কর্মদিবসের মধ্যে চিকিৎসার রূপরেখা দেবে সরকার। সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে বৈঠক করেন উপদেষ্টারা, কিন্তু বৈঠক শুরুর আগে পঙ্গু হাসপাতালে আন্দোলনকারীদের সাথে রক্তিম জুলাই নামে আহতদের সংগঠনের নেতাদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সভাপতি হাসনাত আব্দুল্লাহ ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তাদের থামাতে চেষ্টা করে। আমাদের যিনি ম্যাডাম আছেন, যিনি সমন্বয় করবার যেভাবে সুন্দর করা যায় বিষয়টা, ওরা বুঝবে যে আহতদের কষ্টটা কতটুকু। আমরা সবার জন্য আসছি, এখানে আমার জন্য আমি আসি না। আমরা আহত হিসেবে এখানে কথা বলতে আসছি, সবাই আহত। পরিস্থিতি সামাল দিতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘটনায় হতাহতরা কেউ আলাদা নয়, সবার পরিচয় যোদ্ধা। যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনার স্বৈরশাসক ফ্যাসিস্ট চিন্তা করতে পারে, তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন, রাষ্ট্র আমাকে কি দিতে পারে, কি দেওয়া উচিত। আবার যদি ঘটনা প্রথম থেকেই শুরু হয় তাহলে তো লাভ হলো না। এই যে ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি। এভাবে দুই পক্ষের বাকবিতণ্ডা ও তর্ক বিতর্কের 2.5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে উপদেষ্টাদের সাথে বৈঠক শুরু হয় বিকেল 4:30টায়। বৈঠক শেষে তথ্য উপদেষ্টা জানান, জুলাই বিপ্লবের আহতদের অগ্রাধিকার দিয়ে তাদের চিকিৎসা দেওয়া হবে। হসপিটালগুলোতে আমরা প্রতিনিধি তৈরি করব, যাতে আমরা সব জায়গায় যোগাযোগ আনতে পারি। আর একটা হোয়াটসঅ্যাপ হোক বা সোশ্যাল মিডিয়া একটা সেন্ট্রাল গ্রুপ করা লাগবে যে আমরা কি কি উদ্যোগ নিচ্ছি, সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান বলেন, আগামীতে আহতদের উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করবে সরকার, প্রয়োজনে পাঠানো হবে বিদেশে। সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা, পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছে 19,931 আর নিহত হয়েছেন 873 জন। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ভারতে বসে গণমাধ্যমে শেখ হাসিনা বিবৃতি ও বক্তব্য বন্ধ চায় অন্তর্বর্তী সরকার। সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ বিষয়ে ভারতকে জানানো হলেও তারা কোনো উত্তর দেয়নি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যম নিয়মিতভাবে মিথ্যাচার করছে। এর বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে ভারত। দিল্লিতে বসেই গণমাধ্যমে বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা, মোবাইলে দিচ্ছেন নানা বার্তা। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেন, এটা বন্ধে ভারতকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু দিল্লি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সাবেক প্রধানমন্ত্রী 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানান মুখপাত্র। এখানে যদি কনসার্ন মিনিস্ট্রি বা অফিস থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কিন্তু অফিসিয়ালি ওভাবে জানানো হয়নি, সেরকম যদি আমরা নির্দেশনা পাই তাহলে অবশ্যই আমরা যথাযথ পদক্ষেপ নেব। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম নিয়মিতভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করছে। এ ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। বিষয়টি নিয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। না দেয় এই জন্য আমি আপনাদের। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।
বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাই ভবিষ্যতে যেন আর কোনো দেশ অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 বিচারপতির স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যাতে বাংলাদেশে আবার জঙ্গিবাদ কায়েম করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আইন উপদেষ্টা। আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরো কোনো ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে, এবং খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে, আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে। কুইক রেন্টাল আইনে দায় মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। রায় বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্রে পূর্ণাঙ্গ রূপে উৎপাদন করার নির্দেশনাও দিয়েছেন আদালত। দায় মুক্তি দিয়ে করা আইন অসাংবিধানিক উল্লেখ করে আদালত বলেন, ক্রয় সংক্রান্ত বিষয়ে কোনো ব্যক্তির একক ক্ষমতা গণতান্ত্রিক দেশে থাকতে পারে না। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ সরকার 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বা কুইক রেন্টাল আইন করে। এরপর দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে সরকার। যদিও সরকারের সেই চুক্তি নিয়ে নানা অনিয়মের অভিযোগ ওঠে। সমালোচনা হয় আইনের 2টি ধারা নিয়ে। এক গবেষণায় উঠে আসে গত 14 বছরে দরপত্র ছাড়া বিভিন্ন চুক্তি করে আওয়ামী লীগ সরকার। শুধু 2023 অর্থ বছরে 11টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য 220 কোটি 50 লাখ টাকা দেয় সরকার, অথচ 80% কেন্দ্র অলস পড়েছিল। আইনের 6(2) এবং 9 ধারা অসাংবিধানিক দাবিতে করা রিটের শুনানি নিয়ে সম্প্রতি রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের উপর শুনানি নিয়ে কুইক রেন্টাল আইনে দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইন্ডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। বলেন, এখন সরকার চাইলে ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে। আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন, আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। 2010-এর আদালত ইত্যাদির এখতিয়ার রহিতকরণ সংক্রান্ত এই আইনের 9 ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন কোনো ব্যবস্থা বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের কাছে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 6(2) ধারায় বলা হয়েছে, উপধারায় 1-এ যা কিছুই থাকুক না কেন বিদ্যুৎ মন্ত্রীর সিদ্ধান্তে যে কোনো ক্রয় বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করবেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে। এলাকার বাসিন্দারা জানান, ওই এলাকায় টিপুর কিছু জমি রয়েছে, সেখানে একটি ছোট ঘরও আছে। 5 আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশের কাছে দেন। আজ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডোরের 17 বছর। 2007 সালের এই দিনে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়াবহ ওই ঘূর্ণিঝড়। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, কেড়ে নেয় কয়েক হাজার মানুষের প্রাণ। আজও সেই দিনের দুঃসহ স্মৃতির কথা মনে পড়লে আটকে ওঠে উপকূলবাসী।
সিডোরে বিধ্বস্ত উপকূলবাসীর দাবি উঁচু ও শক্ত বেড়িবাঁধ নির্মাণ। জেলা প্রশাসক বলছে ঘূর্ণিঝড় মোকাবেলায় সক্ষমতা বেড়েছে প্রশাসনের। ঘড়ির কাঁটায় তখন রাত 7:40। মহাবিপদ সংকেতের কথা শুনে আতঙ্কিত বরগুনা উপকূলের মানুষ। সচেতন মানুষ যেতে শুরু করেন আশ্রয় কেন্দ্রে, তবে বেশিরভাগই রয়ে যান বাড়িতে। রাত 10:30টার দিকে বঙ্গোপসাগরের নোনা জল জমদূতের মতো কেড়ে নিতে থাকে তাজা প্রাণ। মাত্র 10 মিনিটে জলোচ্ছ্বাসে নিভে যায় উপকূলের হাজারো মানুষের জীবন প্রদীপ। সরকারি তথ্য অনুযায়ী সিডোরে বরগুনা জেলার 1345 জন মানুষ মারা যায়, তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা 1600 জনের উপরে, নিখোঁজ আরও 156 জন। ৩৫,০০০ গবাদি পশু ও 6,58,০০০-এর বেশি হাঁস মুরগি মারা যায়। গৃহহীন হয় ৭৭,৭৫৪টি পরিবার। সেই দুঃসহ রাতের স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে। ঘটনা আর ওই স্মৃতি মনে পড়ে, প্রায় না মনে পড়ে, প্রায় মনে হলে সুজন তো হারাইলে সুজন পাওয়া যায় না। আমাদের যে গণকবর অনেক হাজার হাজার মানুষ মারা গেছে, গরু বাছুর ইত্যাদি অনেক। আমরা তো মনে করছি বাস মনে হয় ঘর দুয়ার সব লই বাসায় গিয়ে গাং নদীতে যাই সব। সিডোরের সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় এলাকার পর এলাকা। এছাড়াও সচেতনতার অভাব ও পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় মারা যান অনেকে। তাই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার সহ মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। বেড়িবাঁধ হুনি বলক দেয়, খালি হুনি বলক দেয় না। এই বেড়িবাঁধ যদি ছুটতে যেতে মুখ মরণ ছাড়া উপরে সিডোরে মরছি, এখন আবার শেষ সিডোর আইলে মনে কিনা হেকালে শেষ হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড বলছে সিডোর পরবর্তী সময়ে একাধিক প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধ মেরামত ও নতুনভাবে নির্মাণ করা হয়েছে। আসলে আমাদের একটা পর্যায়ক্রমিক একটা প্রক্রিয়া, তা আমরা আস্তে আস্তে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের স্থায়ী বাঁধ যেটাকে সিসি ব্লক দিয়ে করা হয়ে থাকে সেটা বাস্তবায়ন করব। সিডোরের পর দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পেয়েছে দাবি করে সাইক্লোন শেল্টার নির্মাণ ও মেরামতের জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে বলে জানান জেলা প্রশাসক। এটা ঠিক যে এগুলোর অবস্থা অনেকটাই নাজুক মেইনটেনেন্সের অভাবে। তো এই বিষয়ে আমরা আমাদের যে দুর্যোগ মন্ত্রণালয় আছে, আমরা সেই মন্ত্রণালয়ে আমরা একটা চিঠি দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি, আমরা একটা চিঠি দিব। উপকূলে দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি এই জনপদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। খাগড়াছড়িতে আবহাওয়ার পরিবর্তনে বেড়েছে রোগের প্রকোপ। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত বয়স্কদের তুলনায় শিশুরাই বেশি। শয্যা সংকটে বাধ্য হয়ে চিকিৎসা সেবা দিতে হচ্ছে হাসপাতালের বারান্দায়। খাগড়াছড়ি থেকে মোহাম্মদ জহুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নেই শয্যা, অনেকের ঠাই বারান্দায়, রোগীতে ঠাসা পুরো হাসপাতাল। ধারণ ক্ষমতার 4 গুণ বেশি রোগীর চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল। শীতের হাওয়া না লাগতেই ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে এখানে। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। আমরা দেখা যায় 60-65টা বাচ্চার জন্য 2 জন নার্স ডিউটি করি, সকাল শিফটে বিকাল শিফটে, এবং নাইটে একটা মাত্র সিস্টার থাকে, সিনিয়র স্টাফ নার্স থাকে। রোগের তুলনায় ডাক্তার নেই, একটা মাত্র শিশু ডাক্তার, একজন ডাক্তারের চিকিৎসা সেবা দিতে। জনবল সংকট থাকার পরও চিকিৎসা সেবা দিতে আন্তরিকতার ঘাটতি রাখছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এই সময়টায় অভিভাবকদের আরো সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। ছোট বাচ্চাদের সর্দি কাশি হলে সাথে সাথে বিশেষজ্ঞ চিকিৎসকের অথবা আমাদের সরকারি চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো অবস্থাতেই বাহিরের অথবা ওষুধের দোকানদারের কাছ থেকে ওষুধ নিয়ে চিকিৎসা করাবেন না। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল 250 শয্যার হলেও জনবল আছে 100 জনের। এখানে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 400-র অধিক রোগী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড পেতে ভর্তি রোগীর মৃত্যু অথবা সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে হয় আশঙ্কাজনক অন্য রোগীদের। হাসপাতালের মাত্র 40 বেডের আইসিইউ ইউনিটে ভর্তি হতে হলে 20 থেকে 25 জন রোগীর সিরিয়ালে অপেক্ষামান থাকতে হয়। এমন অবস্থায় বেডের সংখ্যা বাড়ানোর দাবি জানান রোগীর স্বজনরা। আইসিইউ ইউনিটের নানা সংকটের কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সিরিয়াল দিয়ে সকাল 7টার সময়, কিন্তু সিরিয়ালটা মানে রোগীটা এতটাই সিরিয়াস ছিল যে আসলে যে কোনো সময় নিঃশ্বাসটা বের হয়ে যায়। কুষ্টিয়া জেলার সবুজ ইসলাম ব্লাড ক্যান্সারে আক্রান্ত 13 বছরের চাচাতো ভাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হলে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু আইসিইউ ইউনিটে বেড খালি না থাকায় আশঙ্কাজনক রোগী নিয়ে আইসিইউ এর জন্য অপেক্ষা করতে হয় 2 দিন। এই 2 দিন গ্যাপে রোগীরা জীবন কষ্ট পেয়েছে। যদি আইসিইউর বেডটা আরও বাড়ানো হয় তাহলে তো রোগীরা এই কষ্ট পায় না। আসলে আমরা মনে করি যে চিকিৎসা ব্যবস্থা যা পরিস্থিতি আসলে অনেক উন্নত দরকার। অন্যান্য রোগীরা জানেন আইসিইউ ইউনিটে বেড পেতে দীর্ঘ অপেক্ষমান থাকার কথা। আইসিইউ ইউনিটে বেডের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। শ্বাসকষ্ট, তারপরে ভর্তি করাইলাম, ধরেন সিরিয়াল পাই কেন 2 দিন পরে। মানুষ তো খুব ভোগান্তিতে আছে, কষ্টে আছে। আইসিইউ যদি বেড বাড়ানো হয় রোগীদেরও সুবিধা, আমাদের ভোগান্তি কম হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই বিষয়ে সংবাদ সংগ্রহ করতে আইসিইউ ইউনিটে গেলে হুমকি দেন আইসিইউ ইনচার্জ ডাক্তার মোস্তফা কামাল। আপনি কি করবেন? আমার কিছু করতে হবে। ডাক্তার মোস্তফা ভয় পায় না, নিষেধ করতেছে, আপনি সেটা বুঝেন না যে এটা রিপোর্টিং করার সময় এখনো আসেনি। এমন ঘটনায় তদন্তের দাবি জানিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন রোগীদের ভোগান্তি কমানোর বিষয়ে হাসপাতালের গুরুত্ব দেওয়া উচিত। মোস্তফা কামাল সাহেব অনেকের সঙ্গে দুর্ব্যবহার করেন, সে আইসিইউ দিতে পারে না, শিশুদের বলেন, যুবক যুবতী বৃদ্ধা, এই ধরনের ডাক্তার থাকলে রোগী এমনি মারা যাবে। সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আইসিইউ ইউনিটের নানা সংকটের কথা। এখন যদি একটা রোগী আসলে গুরুতর আহত অবস্থায় আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসে, সাথে সাথে কিন্তু আমরা তাকে আইসিইউ সেবাটা দিতে পারবো না, কেননা তার আগে দেখা যাবে আরো 20-25 জন অপেক্ষমান তালিকায় রয়েছে। এর আগেও আইসিইউ ইনচার্জ ডাক্তার মোস্তফা কামালের বিরুদ্ধে গণমাধ্যম কর্মী ও রোগীর স্বজনদের সাথে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুয়াকাটা সমুদ্র সৈকতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। সকাল থেকে সৈকতে পুণ্য স্নানে মেতেছে সনাতনীরা। আর এই বিষয়ে আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবাইর হোসেন। জুবাইর, রাস উৎসবকে ঘিরে কি কি আয়োজন চলছে এই মুহূর্তে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ। কুয়াকাটা সমুদ্র সৈকতে রাস উৎসবের আয়োজন একেবারেই শুরু হয়ে গেছে। গতকাল থেকে শুরু হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসব শ্রীকৃষ্ণের রাস লীলা গতকাল শুরু হয়েছে, আজও চলছে। আজ সকালে এই সমুদ্র সৈকতে স্নানে নেমেছিল হাজার হাজার পুণ্যার্থীরা। আমরা সকালে সূর্যোদয়ের আগে এই সৈকতের যে দৃশ্য দেখেছিলাম, সৈকতের বালিয়ারির সাথে সৈকতের এই পানির সাথে গা ভাসিয়ে দিয়েছিল হাজার হাজার পুণ্যার্থী। যেদিকে তাকিয়েছিলাম সেদিকেই ছিল হাজার হাজার মানুষ। আমাদেরকে পর্যটকরা জানিয়েছেন যে তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে একমাত্র সমুদ্র সৈকত যেখানে কুয়াকাটা সমুদ্র সৈকত ও দুপলরচর 2টি জায়গায় প্রতি বছরই রাস উৎসব হয়, যার কারণে পুণ্যার্থীরা চলে আসেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। 200 বছরের ঐতিহ্যবাহী এই রাস উৎসব চলে আসছে 200 বছর ধরে। সেই ঐতিহ্য ধরে রাখতে কুয়াকাটার সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরই বিকল্প কিছু আয়োজন রাখেন। এবছরও বিকল্প অনেকগুলো আয়োজন রয়েছে। সকাল সন্ধ্যা নানান আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব কিন্তু পালন করা হয়। এই মুহূর্তে যারা সৈকতে রয়েছে তারা সকালে গোসল শেষে, সমুদ্র স্নান শেষে তারা এখন রয়েছে। সারাদিন বিভিন্ন অনুষ্ঠান চলবে, রাত্রেও অনুষ্ঠান রয়েছে। আগামীকাল সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে, পুণ্য স্নানের মধ্য দিয়ে পাপ মোচন হবে, এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তারা জানিয়েছেন বিগত 1 বছরে যে পাপ হয়েছিল সেই পাপগুলো তারা সমুদ্র স্নানের মধ্য দিয়ে
সমুদ্র স্নানের মধ্য দিয়ে সেই পাপগুলো মোচন করবে এবং দেশ ও জাতির কল্যাণে তারা তাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন এবং এটাই তারা আমাদের কাছে জানিয়েছেন। এবং সনাতন ধর্মাবলম্বীদের এখানকার যে গুরু রয়েছে তিনি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর সনাতন ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক পর্যটক, দর্শনার্থী এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত হয়েছে, যেটা বিগত দিনের রেকর্ড ভঙ্গ করছে। তারা জানিয়েছেন যে আজ এবং আগামীকালকে প্রায় 3 লক্ষাধিকের উপরে সমাগম হবে মানুষের। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে রাস উৎসব নিয়ে আমার কাছে এই মুহূর্তের সব শেষ। শিকদার জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুয়াকাটা থেকে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসবের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শিকদার জুবাইর হোসেন। এ পর্যায়ে নিউজ 24 সকাল 7টার সংবাদ নিচ্ছে একটা বিরতির সাথে থাকুন। Introducing ঝাঁঝালো ঝালের জ্বালাময়ী অথেন্টিক স্বাদে ডুডলস কোরিয়ান রামেন কঠিন ঝাল। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় মারাত্মক আকার ধারণ করেছে বায়ুদূষণ। এমন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। শুক্রবার সকাল থেকে দিল্লিতে সব ধরনের অপ্রয়োজনীয় নির্মাণ ও ডেমোলিশনের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাস চলাচল আরোপ করা হয়েছে বিধিনিষেধ। বায়ুদূষণের কারণে আজ থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। দূষণের মাত্রা কমাতে এসব পরামর্শ দিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বৃহস্পতিবার $84 কোটি জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফেসবুকের মার্কেটপ্লেসে বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছে কোম্পানিটি। ফেসবুক, ইনস্টাগ্রামে যারা বিজ্ঞাপন দেয় তাদের জন্য শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন পরিষেবার ক্ষেত্রে অন্যান্য শর্ত বেঁধে দিয়েছে মেটা, এমনটা অভিযোগ করেছে ইউরোপীয় কমিশন। এ ধরনের আচরণ অবশ্যই বন্ধ করা উচিত বলে জানিয়েছে ইইউ। এদিকে মেটা বলেছে ইইউ এর করা জরিমানার বিপক্ষে আপিল করবে তারা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কথা হয়েছে তাদের। এদিকে মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে আগামী শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শেষবারের মতো দেখা করতে যাচ্ছেন বাইডেন। গত 5 নভেম্বরে নির্বাচনে জয়ের পর প্রথম হোয়াইট হাউসে গেলেন হবু প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে মার্কিন ঐতিহ্যের অংশ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সাক্ষাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন বাইডেন। এছাড়াও অন্যান্য বিষয়েও কথা বলেন তারা। ডেমোক্রেট ও রিপাবলিকান নেতার বৈঠকটি খুবই সৌহার্দ্যপূর্ণ এবং অত্যন্ত সদয় হয়েছে বলে বুধবার এক বিবৃতিতে জানালো হোয়াইট হাউস। আগামী শনিবার পেরুর লিমায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাইডেন দেখা করবেন বলেও জানানো হয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে দুই নেতার মধ্যে তৃতীয় ব্যক্তিগত বৈঠক এবং প্রেসিডেন্ট হিসেবে তাদের চূড়ান্ত বৈঠক। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় বাইডেন ও তার দল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা কার্যকরভাবে এবং দায়িত্বশীলভাবে পরিচালনার জন্য কাজ করেছেন। এদিকে বাইডেনের সাথে বৈঠক করতে যাওয়ার আগে রিপাবলিকান আইন প্রণেতাদের সাথে জয় উদযাপন করেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগে এখনও নিজ প্রশাসন গুছাচ্ছেন তিনি। বুধবার কংগ্রেসম্যান ম্যাট গেটসকে অ্যাটর্নি জেনারেলের জন্য নির্বাচিত করেছেন তিনি, আর সাবেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্যাবার্টকে জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে বেছে নিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24।
সংবাদে এই পর্যন্ত আরেকটা বিরতি, সাথে থাকুন। লিমিট বিরতির স্বাগত একবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলা সংবাদ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের সাথে হারের কারণ দলের মধ্যে বোঝাপড়ার অভাব। সাবেক ফুটবলার কায়সার হামিদ বলছেন, পরের ম্যাচে জিততে হলে ফিনিশিংয়ে মনোযোগী হতে হবে। আর অন্যদিকে সংগঠক শাহিন আলম বলছেন, কোচের পরিকল্পনা বাস্তবায়নে পর্যাপ্ত সাহস নেই খেলোয়াড়দের। ফুটবল ম্যাচ জিততে হলে প্রতিপক্ষকে সবসময় চাপে রাখতে হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই আলাদা। মাঠের বাইরে খেলোয়াড়দের কথার গর্জন দেখা গেলেও মাঠে নামলেই উল্টো চাপে পড়ে যায়। মালদ্বীপের সাথে মাঠে নামার আগে ফর্টিস এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেখানে যে ধরনের ফুটবল খেলেছে লাল সবুজরা তার অর্ধেক খেলতে পারলেও জয় নিশ্চিত ছিল বাংলাদেশের, বলছেন ফর্টিস এফসির প্রেসিডেন্ট শাহিন আলম। কম্বাইনের গোল ছিল, ডিফেন্ডারের সাথে গোলকিপারের একটা বিশাল গ্যাপ, এবং এজ এ ফর্টিস প্রেসিডেন্ট হিসেবে আমি বলবো আমার সাথে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলেছে। লাস্ট ম্যাচে যে আমার সাথে যে ফুটবলটা খেলছে ওটা যদি 60% এখানে ইমপ্লিমেন্ট করতে পারতো 2-0 গোলে বাংলাদেশ জয় হইতো। কিন্তু আমাদের কম্বাইন্ডের যে গ্যাপটা, একটা কম্বাইনশিপ যে গ্যাপ, এই গ্যাপটা ডিফেন্ডারের সাথে যে গোলকিপারের গ্যাপ, ডিফেন্ডারের সাথে যে স্ট্রাইকারের গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আমাদেরকে ভোগাইছে। সাবেক ফুটবলার কায়সার হামিদ বলছেন, মাঠে ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার বেশ অভাব। আমাদের সাফে টপ যেতে হইব, এরপর আমরা চিন্তা করবো এশিয়ান লেভেল, এরপরে চিন্তা করবো ওয়ার্ল্ড লেভেল, কিন্তু আমরা মানে সাফকেই তো আমরা পেরোতে পারছি না। আর বসুন্ধরা কিংসের নারী ফুটবল দলের কোচ মাহমুদা শরীফা বলছেন, স্কিলের দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশ দল। হোম ভেন্যুর যে আমরা একটা অ্যাডভান্টেজ নিব, এটা মনে হয় কি আমার একটা ডিসঅ্যাডভান্টেজ হয়েছে। তো আমাদের নারী টিমটা ওখানে যেরকম দর্শরার্থী যেরকম হাজার হাজার দর্শকের সামনে একদম স্তব্ধ করে দিয়ে আমরা জয়টা নিয়ে আসছি, তার কেন জানি বিপরীতটা দেখলাম। ফুটবল সংশ্লিষ্টরা বলছেন, সব ভুল শুধরে জয়ের পথে ফিরবে লাল সবুজের বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইতালি বেলজিয়ামের ঘরের মাঠে ইতালিরা জয় পেল 1-0 গোলের ব্যবধানে। আরও একটি নেশনস লিগ থেকে বিদায় নিল লুকাকুর দল। আর ইসরায়েলের সাথে ড্র করেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো ফ্রান্সের। লড়াইটা বাঁচা মরার, তাই তো ঘরের মাঠে ৮-৬ বেঁধেই নেমেছিল বেলজিয়াম, কিন্তু শেষ রক্ষা হলো না। 4 ম্যাচ পর জাতীয় দলে ফিরেও মাঠে অবদান রাখতে পারলেন না রোমেলো লুকাকু। জয় ছিনিয়ে নিল ইতালি, শেষ 8-এ জায়গা হলো না বেলজিয়ামের। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে পা রাখলো লুচিয়ানোর দল। ব্রাসেলসে 3-5-1-1 ফরমেশনে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ইতালি। ফলও আসে জলদি। ম্যাচের 11 মিনিটেই বেলজিয়ামের জালে বল জড়িয়ে স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে দেন সান্দ্রো টোনালি। 1-0 গোলে এগিয়ে যাওয়া ইতালি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। একের পর এক আক্রমণ চালাতে থাকে লুকাকুদের রক্ষণে, কিন্তু তা প্রতিরোধ করে বেলজিয়ামের ডিফেন্ডাররা। কখনো কখনো গোল হজম থেকে রক্ষা করেন স্বাগতিকদের কিপার। বেলজিয়ামও কম যায়নি, প্রথমার্ধের পুরোটা সময় পাল্টা আক্রমণ করেছে, কিন্তু ফিনিশিং এর অভাবে গোল শোধ হয়নি প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও সহজ সুযোগ এসেছিল লুকাকুদের সামনে, কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি। ইতালির রক্ষণে গিয়ে আটকে গেছে বেলজিয়ামের সব আক্রমণ। ব্যবধান দ্বিগুণ করতে পারত ইতালিও, তবে ব্যর্থতা ফরওয়ার্ডদের। ম্যাচের নির্ধারিত সময় কোনো দলই স্কোর করতে পারেনি, ফলে 1-0 গোলের জয়ে শেষ 8-এ পা রাখে ইতালি। আর নেশনস লিগ থেকে বিদায় নেয় বেলজিয়াম। অন্যদিকে দিনের আরেক ম্যাচে ইসরায়েলের সাথে ড্র করেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ম্যাচের পুরো সময় জুড়েই ব্যর্থতার পরিচয় দিয়েছে ফরাসিদের ফরওয়ার্ডরা। গোলের সহজ সব সুযোগ মিস করেছে বেশ কয়েকবার, ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ। 5 ম্যাচে 3 জয় 1 ড্রয়ে 10 পয়েন্ট নিয়ে এ লিগের 2 নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে আছে 2021 সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। আর 13 পয়েন্ট নিয়ে সবার উপরে ইতালি। শেষ রাউন্ডে ইতালি ও ফ্রান্সের মুখোমুখি লড়াইয়ে নিশ্চিত হবে গ্রুপ সেরা। গ্রুপ পর্বে দিনের আরেক ম্যাচে গ্রিসের সাথে 3-0 গোলের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। সুখন সরকার, নিউজ 24।
দর্শক, এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বৈষম্যবিরোধী ছাত্রদের একটা অংশের আমরা দেখেছি যে তাদের দিক থেকে একটা অসন্তোষ তৈরি হয়েছে। স্বৈরাচারের দোষর ছিলাম কি ছিলাম না, এটা তো আজকালকার যুগে ইটস সো ইজি টু ফাইন্ড আউট। অন্তর্বর্তীকালীন সরকার তো নির্দিষ্ট একটা সময় থাকবেন, সেই সময়ের মধ্যে আপনাদের আসলে লক্ষ্য কি? সিন্ডিকেটের ব্যাপারে ক্ষমতা না থাকে যে আপনাকে কষ্ট দেওয়ার। ঢাকার যোগাযোগ